আজকে ফোর্থ ইয়ার অনার্সে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 2 আলোচনা করা হবে, ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। আমাদের টোটাল চ্যাপ্টার 2তে ক্যাপিটাল বাজেটিং এবং রিস্ক অ্যানালাইসিস বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়েছে। সাধারণত এই ক্যাপিটাল বাজেটিং এবং রিস্ক অ্যানালাইসিসের টেকনিক্সগুলো এখানে আলোচনা করা হয় এবং এই টেকনিকগুলোর বিস্তারিত আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। ক্যাপিটাল বাজেটিং এবং রিস্ক অ্যানালাইসিসের টেকনিকগুলোকে আমরা 3টে গ্রুপে ভাগ করে নিই। প্রথমটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ, দ্বিতীয়টি প্রবাবিলিটি অ্যাপ্রোচ এবং তৃতীয়টি আদার্স অ্যাপ্রোচ। ট্রেডিশনাল বা সনাতন অ্যাপ্রোচকে আমরা দুটি ভাগে ভাগ করি। একটি রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, সংক্ষেপে আরএডিআর, এবং দ্বিতীয়টি সার্টেনটি ইকুইভ্যালেন্ট, সংক্ষেপে সিই মেথড। অন্যদিকে প্রবাবিলিটি অ্যাপ্রোচে সাধারণত ডিসিশন ট্রিটি আমরা আলোচনা করি, কারণ ডিসিশন ট্রিটি পরীক্ষাতে বেশ গুরুত্বপূর্ণ এবং প্রায়ই আসে। তাছাড়া সাধারণভাবে স্ট্যান্ডার্ড ডিভিশনের মাধ্যমে যেটা আমরা ঝুঁকি পরিমাপ করি সেটাও ব্যবহার করা হয় প্রবাবিলিটি অ্যাপ্রোচে। আদার্স অ্যাপ্রোচের মধ্যে আমাদের যেটা আসে সেটা হচ্ছে সেন্সিটিভিটি অ্যানালাইসিস এবং 2 নম্বর আছে সিমুলেশনস। অবশ্য সেন্সিটিভিটি অ্যানালাইসিস এবং সিমুলেশনস পদ্ধতি দুটি প্রয়োগের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হয়, কম্পিউটার ব্যবহারের প্রয়োজন পড়ে, যার কারণে পরীক্ষাতে সেন্সিটিভিটি অ্যানালাইসিস এবং সিমুলেশনস পদ্ধতি দুটি তেমন আসে না, এবং আমরাও শুধু কাকে বলে এবং এর বৈশিষ্ট্য, এর সুবিধা অসুবিধাগুলো একটু আলোচনা করতে পারি। মূল আলোচনার বিষয় থাকবে আমাদের ট্রেডিশনাল অ্যাপ্রোচ এবং প্রবাবিলিটি অ্যাপ্রোচের মধ্যে। আজকে আমরা ট্রেডিশনাল অ্যাপ্রোচ বিস্তারিত আলোচনা করব। ট্রেডিশনাল অ্যাপ্রোচের মধ্যে প্রথম যেটা আসে সেটা রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট। ক্যাপিটাল বাজেটিংয়ের আমরা দ্বিতীয় বর্ষে যা শিখেছি সেখানে বেশ কিছু পদ্ধতি, যে পদ্ধতিগুলি পিবিপি, এআরআর, এনপিবি, পিআই, আইআরআর, এই পদ্ধতিগুলি, এই সকল পদ্ধতির মধ্যে যেটা সর্বক্ষেত্রে ব্যবহারযোগ্য, অ্যাপ্লিকেবল এবং অ্যাকসেপ্টেবল মেথডটি হচ্ছে এনপিবি। এই এনপিবি আমাদের এখানে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট করার সময়ও বিবেচনা করা হবে, ডিসিশন ট্রিতেও বিবেচনা করা হবে, সার্টেনটি ইকুইভ্যালেন্টেও বিবেচনা করা হবে, স্ট্যান্ডার্ড ডিভিশনের ক্ষেত্রেও বিবেচনা করা হবে। সুতরাং আমাদের এনপিবিটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় এখানে। রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটে যখন আমরা আলোচনা করব তখন এনপিবি নির্ণয় করার জন্য যে বাটার হারটি আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে আরএডিআর, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট। অধিকাংশ ক্ষেত্রে প্রশ্নপত্রে আরএডিআর দেয়া থাকে, যদি দেয়া না থাকে তাহলে আমাদের আরএডিআর নির্ণয় করে নিতে হবে। এক্ষেত্রে আরএডিআর ইকুয়াল টু আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বেটা। আরএফকে আমরা বলি রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, সাধারণত সরকারি ট্রেজারি বন্ডের রিটার্নের হারটাকে আমরা আরএফ হিসাবে গণ্য করি। আর আরএম হচ্ছে রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও, বাজারে সমগ্র সিকিউরিটিজ বা সমগ্র প্রকল্পের আয়ের গড় হারকে আমরা রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও বলি। বেটা কোএফিসিয়েন্ট হচ্ছে যে প্রকল্পের, অর্থাৎ সংশ্লিষ্ট প্রকল্পের ঝুঁকির পরিমাপ। এই বেটার মান সাধারণত দেয়া থাকে, এটা আমাদের নির্ণয় করে নিতে হয় না, পরীক্ষায় অধিকাংশ ক্ষেত্রেই আমাদের বেটা দেওয়া থাকবে। সুতরাং যদি আমাদের এই আরএডিআর না দেয়া থাকে তাহলে আমাদেরকে অবশ্যই আরএডিআর নির্ণয় করে নিতে হবে। পরবর্তী পর্যায়ে আমরা এনপিবি সূত্র ব্যবহার করব। এনপিবি ইকুয়াল টু সাম অফ সিএফএটিআই প্লাস ডিভাইডেড 1 প্লাস আর এডিআর টু দি পাওয়ার আই, অর্থাৎ যে কয়টি বছরের সিএফএটি আমাদের দেওয়া থাকবে টোটাল সিএফএটিগুলোর বর্তমান মূল্য নির্ণয় করে তা থেকে এনসিও বাদ দিতে হবে। আমরা যদি সূত্রটাকে একটু এলাবোরেটলি অর্থাৎ বিস্তারিতভাবে লিখি তাহলে লিখতে হবে CF81 ডিভাইডেড 1 প্লাস আরএডিআর প্লাস CF82 1 প্লাস আরএডিআর স্কোয়ার
প্লাস ডট 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 প্লাস সিএপেটি এন ডিভাইডেড 1 প্লাস আর এডিআর টু দি পাওয়ার এন। এই টোটালটি থেকে আমাদের মাইনাস এনসিও দিলে কাঙ্ক্ষিত বা আমাদের প্রত্যাশিত এনপিভি আমরা পাবো। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমাদের সাধারণ ক্যাপিটাল বাজেটিংয়ে যে ডিসিশন, এই রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটেও একই ডিসিশন প্রযোজ্য। আমরা জানি যে এনপিভি যদি পজিটিভ হয় তাহলে আমরা সেটা অ্যাকসেপ্ট করব, এবং এনপিভি যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে আমরা রিজেক্ট করব। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা উদাহরণটি আগে পড়ে নিই। এক্সাম্পল, ইউ হ্যাভ বিন সাপ্লাইড উইথ দি ফলোয়িং ইনফরমেশন: নেট ক্যাশ আউটফ্লো টাকা 10 লাখ, সিএপএটি এক্সপেক্টেড ইয়ার 1-এ টাকা 6 লাখ, ইয়ার 2-তে টাকা 5 লাখ, ইয়ার 3-তে টাকা 4 লাখ। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন দেওয়া আছে 3%, রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও 12%, এবং বেটা কোএফিসিয়েন্ট অফ দি প্রজেক্ট 0.8%। আমাদের বেটা কোএফিসিয়েন্ট বিভিন্ন মান থাকতে পারে, এর মান যত বেশি হবে মনে করতে হবে প্রকল্পটির ঝুঁকি তত বেশি, এবং যত কম হবে ততই প্রকল্পটির ঝুঁকি কম। প্রশ্নে চাওয়া হয়েছে যে ইউ আর আস্কড টু ক্যালকুলেট এনপিভি ইউজিং আরএডিআর, অর্থাৎ আরএডিআর পদ্ধতি ব্যবহার করে প্রকল্পটির এনপিভি নির্ণয় করো। আমরা সলিউশনে দেখি। যেহেতু প্রশ্নপত্রে রিস্ক ফ্রি রেট, মার্কেট রিটার্ন এবং বেটা কোএফিসিয়েন্ট দেওয়া আছে, কোনো আলাদাভাবে আরএডিআর দেয়া নেই, সুতরাং আমাদের আরএডিআর নির্ণয় করে নিতে হবে। উই নো দ্যাট আরএডিআর ইকুয়াল টু আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বেটা, যেটা আমরা আগেই আলোচনা করে নিয়েছি। এখানে আরএফ এর মান আছে 0.03 প্লাস আরএম এর মান দেওয়া আছে 0.12 মাইনাস আরএফ আবার 0.03 ইন্টু বেটার মান 0.8। এগুলো ক্যালকুলেশন করলে আমরা আরএডিআর মান পাই 0.102। এখন এনপিভির সূত্র, যেটা আমরা আগেই লিখেছি, সাম অফ সিএপএটিআই ডিভাইডেড 1 প্লাস আরএডিআর টু দি পাওয়ার আই মাইনাস এনসিও। যেহেতু এখানে 3টি বছরের সিএপএটি, প্রত্যাশিত সিএপএটি দেওয়া আছে, তাহলে আমরা 1, 2, 3 3টি বছরের সিএপএটির বর্তমান মূল্য নির্ণয় করে নিচ্ছি। প্রথমত 6 লাখ ডিভাইডেড 1.102 প্লাস 5 লাখ ডিভাইডেড 1.102 স্কোয়ার, যেহেতু বছর 2 সে কারণে স্কোয়ার, প্লাস 4 লাখ ডিভাইডেড 1.102 কিউ, 3 বছর সেহেতু কিউ। এই টোটালটি থেকে আমরা মাইনাস করব এনসিও 10 লাখ। এই টোটালটার বর্তমান মূল্য আসে 12,55,082 টাকা। এ থেকে আমরা এনসিও মাইনাস 10 লাখ টাকা মাইনাস করলাম, তাহলে আমাদের কাঙ্ক্ষিত এনপিভি পেলাম 2,55,082 টাকা। কমেন্টে আমরা বলতে পারি যে আমাদের কিন্তু 2,55,082 টাকা পজিটিভ এসেছে। সিন্স এনপিভি ইজ পজিটিভ, দি প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড। এক্ষেত্রে একটা নোট আমাদের প্রযোজ্য। প্রশ্নপত্রে অনেক সময় আরএডিআর দেয়া থাকে, সেক্ষেত্রে আরএডিআর নির্ণয় করার কোনো প্রয়োজন নেই। অনেক সময় দেখা যায় যে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন দেওয়া আছে, রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও দেওয়া আছে, বেটা কোএফিসিয়েন্ট দেওয়া আছে, সাথে সাথে আবার আরএডিআরও দেওয়া আছে। সেক্ষেত্রে এগুলোর আর কোনো প্রয়োজন নেই, আমরা আরএডিআর দিয়ে নির্ণয় করব। এভাবে অত্যন্ত সহজ এবং সরলভাবে আমরা আরএডিআর ব্যবহার করে প্রকল্পটি মূল্যায়ন করতে পারি। পরবর্তীতে আমাদের আসছে সার্টেনটি ইকুইভ্যালেন্ট। সার্টেনটি ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে আমাদের একটু নোট দরকার আছে যে এক্সপেক্টেড সিএপএটি থেকে সার্টেনটি ইকুইভ্যালেন্ট সিএপএটি নির্ণয় করে নিতে হবে, পরে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন দ্বারা এনপিভি নির্ণয় করতে হবে।
আমাদের মনে রাখতে হবে আমরা যখন আরএডিআর দ্বারা নির্ণয় করেছি এনপিভি, তখন আরএডিআর রেটটি আমরা ডিসকাউন্ট রেট হিসাবে বিবেচনা করেছি, কিন্তু সার্টেনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচে আমরা যখন প্রকল্পের ঝুঁকি পরিমাপ করব তখন রিস্ক ফ্রি রেট অফ রিটার্নকে আমরা ডিসকাউন্ট রেট হিসাবে বিবেচনা করব। সার্টেনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচটি অবশ্যই আরএডিআর অ্যাপ্রোচের একটি উন্নত সংস্করণ, কেননা এক্ষেত্রে সার্টেনিটি ইকুইভ্যালেন্ট অর্থাৎ নিশ্চিত সমতুল্য ক্যাশ নির্ণয় করার জন্য আমাদেরকে আরএডিআর ব্যবহার করতে হয়। সার্টেনিটি ইকুইভ্যালেন্ট সিএপএটি নির্ণয়ের সময় আমাদের সূত্রটি হবে এক্সপেক্টেড সিএপএটি, অর্থাৎ প্রশ্নপত্রে যেটা দেওয়া থাকবে প্রত্যাশিত সিএপএটি, তার সাথে গুণ করতে হবে কোএফিসিয়েন্ট অফ সার্টেনিটি ইকুইভ্যালেন্ট। এই কোএফিসিয়েন্ট অফ সার্টেনিটি ইকুইভ্যালেন্ট প্রশ্নপত্রে দেওয়া থাকে, সুতরাং সরাসরি এক্সপেক্টেড সিএপএটির সাথে কোএফিসিয়েন্ট অফ সার্টেনিটি ইকুইভ্যালেন্ট আমরা গুণ করলে আমাদের প্রতিটা বছরের সার্টেনিটি ইকুইভ্যালেন্ট সিএপএটি আমরা পাব। আর অন্যভাবে যদি এক্সপেক্টেড সিএপএটি আমরা পাই এবং যদি প্রশ্নপত্রে আরএডিআর দেওয়া থাকে বা আরএডিআর নির্ণয় করার জন্য পর্যাপ্ত তথ্য দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা এক্সপেক্টেড সিএপএটি ডিভাইডেড 1 প্লাস আরএডিআর, অর্থাৎ এক্সপেক্টেড সিএপএটিকে 1 প্লাস আরএডিআর দ্বারা ভাগ করলে আমরা সেই কাঙ্ক্ষিত সার্টেনিটি ইকুইভ্যালেন্ট সিএপএটি পেয়ে যাব। প্রতিটি বছরের সার্টেনিটি ইকুইভ্যালেন্ট পাওয়ার পরে আমরা পূর্বের ন্যায় এনপিভি নির্ণয় করব। এনপিভি নির্ণয় করার সূত্র আগের মতোই, শুধু এখানে সিএপএটির পরিবর্তে সার্টেনিটি ইকুইভ্যালেন্ট সিএপএটি ডিভাইডেড 1 প্লাস আরএফ অর্থাৎ আরএডিআর এর এখানে আমরা রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন দিয়ে ডিসকাউন্ট রেট হিসাবে ব্যবহার করব এবং তা থেকে আমরা এনসিও বার করব। আর যদি প্রশ্নপত্রে প্রকল্পটির কোএফিসিয়েন্ট অফ সার্টেনিটি ইকুইভ্যালেন্ট দেওয়া থাকে, তাহলে এলাবোরেটলি আমরা সূত্রটিকে এভাবে লিখতে পারে কোএফিসিয়েন্ট 1 ইন্টু সিএপএটি 1 প্লাস 1 প্লাস আই যোগ সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর 2 ইন্টু সিএপএটি 2 প্লাস 1 প্লাস আই টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 প্লাস কোএফিসিয়েন্ট এন ইন্টু সিএপএটি এন 1 প্লাস আই টু দি পাওয়ার এন, অর্থাৎ যে কয়টি বছরে থাকবে যার কোএফিসিয়েন্ট অফ সি দেওয়া থাকবে সেই কোএফিসিয়েন্ট অফ সি এটির সাথে কাঙ্ক্ষিত সিএপএটি আমরা গুণ করলে আমরা সার্টেনিটি ইকুইভ্যালেন্ট সিএপএটি পাবো এবং তার বর্তমান মূল্য নির্ণয় করব। এখানে আইটাকে আমরা রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ধরব এবং যেটাকে আমরা সার্টেনিটি ইকুইভ্যালেন্ট কোএফিসিয়েন্ট বলছি সেটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। প্রশ্নপত্রে আলফা দেয়া থাকে, সুতরাং সেটাকে আমরা ধরব কোএফিসিয়েন্ট অফ সার্টেনিটি ইকুইভ্যালেন্ট। এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দিই যে ফ্রম দি ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট এনপিভি ইউজিং সার্টেনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ। সার্টেনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ ব্যবহার করে নিম্নের প্রকল্পটির এনপিভি নির্ণয় করো। নেট ক্যাশ আউটফ্লো অফ দি প্রজেক্ট টাকা 60,000 আর রিস্ক ফ্রি রেট আছে 10%। অন্যান্য ইনফরমেশনের ভিতরে ইয়ার 1, 2, 3, 4 সিএপএটি 1, 2, 3, 4 প্রথম বছরে 40,000, দ্বিতীয় বছরে 30,000, তৃতীয় বছরে 20,000 এবং চতুর্থ বছরে 10,000। কোএফিসিয়েন্ট যেটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করেছি সেটা প্রথম বছরে 0.9, দ্বিতীয় বছরে 0.8, তৃতীয় বছরে 0.7 এবং চতুর্থ বছরে 0.6। আমরা সলিউশনে আসি যে উই নো দ্যাট এনপিভি ইকুয়াল টু সাম অফ সার্টেনিটি ইকুইভ্যালেন্ট সিএপএটি আই ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার আই মাইনাস এনসিও। এখানে প্রতিটি বছরে সিএপএটি এবং ফ্যাক্টর যেটা কোএফিসিয়েন্ট অফ সার্টেনিটি ইকুইভ্যালেন্ট দেওয়া আছে সেটাকে আমরা গুণ করে তারপরে ডিসকাউন্ট করব। যেরকম প্রথম বছরে 40,000 গুণ 0.9 ডিভাইডেড 1.1 যোগ 30,000 গুণ 0.8 1.10 স্কোয়ার যোগ তৃতীয় বছরে 20,000
গুণ 0.7 1.1 কিউ প্লাস চতুর্থ বছরে 10,000 ইন্টু 0.6 1.1 টু দি পাওয়ার 4 মাইনাস এনসিও 60,000 টাকা। এই টোটালটির আমরা যদি বর্তমান মূল্য ক্যালকুলেটারে করি, তা থেকে যদি আমরা 60,000 টাকা এনসিও মাইনাস করি, তাহলে আমাদের এনপিবি নেগেটিভ আসবে 370 টাকা। যেহেতু এনপিবি নেগেটিভ 370 টাকা, তাহলে আমরা কমেন্টে লিখব, সিন্স এনপিবি ইজ নেগেটিভ দি প্রজেক্ট শুড বি রিজেক্টেড। অর্থাৎ এই প্রকল্পটি গ্রহণ করা যাবে না, গ্রহণ করলে প্রতিষ্ঠানের ক্ষতি হবে। সাধারণত প্রশ্নপত্রে অধিকাংশ সময়ে আমরা যেটি আলোচনা করলাম, এই ধরনের সমস্যা দেওয়া থাকবে, তোমরা সহজেই এর সমস্যার সমাধান করতে পারবে। অন্যদিকে 4 মার্কসের আর অঙ্ক দেওয়া থাকতে পারে যে দুটি প্রকল্প অর্থাৎ মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের ক্ষেত্রে সরাসরি ক্যাশ ফ্লো বিবেচনা করেও ডিসিশন নেওয়া যায়, এবং সেক্ষেত্রে আমাদের কোনো একটি প্রকল্পের সার্টেনটি ইকুইভ্যালেন্ট ক্যাশ নির্ণয় করে নিতে হয়। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল বলছি, দেয়ার আর 2 মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টস এ অ্যান্ড প্রজেক্ট বি। দুটি পরস্পর বর্জনশীল প্রকল্প আছে, এ এবং প্রকল্প বি। মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট হচ্ছে তোমাকে যে কোনো একটি গ্রহণ করতে হবে, দুটি গ্রহণ করা যাবে না। হয় প্রকল্প এ গ্রহণ করতে হবে অথবা প্রকল্প বি গ্রহণ করতে হবে। আমাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে দুটি প্রকল্পেরই আমরা সার্টেনটি ক্যাশ ইনফ্লো নির্ণয় করে নেব। তো এখানে আমাদের প্রশ্নপত্রে দেওয়া আছে, প্রজেক্ট এ হ্যাজ এ সার্টেন ক্যাশ ইনফ্লো টাকা 20,000। অর্থাৎ প্রজেক্ট এতে নিশ্চিত ক্যাশ ইনফ্লো 20,000 টাকা এটা দেওয়া আছে, কিন্তু প্রজেক্ট বির ক্ষেত্রে বলা হয়েছে ক্যাশ ইনফ্লো টাকা 30,000। এটা সম্ভাবনা হচ্ছে 50%, অর্থাৎ 50% প্রবাবিলিটি। আর ক্যাশ ইনফ্লো 20,000 এটা আসার সম্ভাবনা হচ্ছে 40%। ক্যাশ ইনফ্লো 10,000 এটা আসার সম্ভাবনা হচ্ছে 10%। মোট কিন্তু 100% হতে হবে। 50%, 40%, 90% আর 10% আমরা এটা অ্যাড করলে হয় 100%। তাহলে এই প্রকল্পের বিভিন্ন ক্যাশ বিভিন্নভাবে আসার সম্ভাবনা এবং তার মান দেওয়া আছে। আমাদের এখান থেকে সার্টেনটি ইকুইভ্যালেন্ট ক্যাশ ইনফ্লো নির্ণয় করতে হবে। দেওয়া আছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 4%, মার্কেট রেট অফ রিটার্ন দেওয়া আছে 12%, অ্যান্ড বেটা অফ দি প্রজেক্ট বি 0.8% দেওয়া আছে। দেখো এখানে আমাদের কিন্তু কোনো RADR দেয়া নেই, কিন্তু পর্যাপ্ত তথ্য। রিস্ক ফ্রি রেট 4%, মার্কেট রিটার্ন 12% এবং বেটা অফ দি প্রজেক্ট 0.8 দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে সহজে বের করতে পারবো। এখন প্রশ্নে চাওয়া হয়েছে হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড। এই প্রজেক্ট এ এবং প্রজেক্ট বির ভিতরে তুমি কোনটা গ্রহণ করবে। আমরা সলিউশনে আসি। সলিউশনে উই হ্যাভ টু ক্যালকুলেট সিই ক্যাশ ইনফ্লো ফর প্রজেক্ট বি। অর্থাৎ প্রজেক্ট বির জন্য আমাদেরকে সার্টেনটি ইকুইভ্যালেন্ট ক্যাশ নির্ণয় করতে হবে। তবে সার্টেনটি ইকুইভ্যালেন্ট ক্যাশ নির্ণয় করতে হলে যে আমাদের প্রয়োজন পড়বে যে RADA আর অর্থাৎ রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটটা আমাদের নির্ণয় করে নিতে হবে। সেটা আমরা জানি যে উই নো দ্যাট RADR ইকুয়াল টু RF প্লাস RM মাইনাস RF বেটা। প্রশ্নপত্রে দেওয়া আছে RF 0.04, RM 0.12 মাইনাস RF 0.04 ইন্টু 0.8। এটা আমরা ক্যালকুলেশন করে আমরা RADR এর মান পাই 0.104। এখন এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো প্রতিটি বছরের সংশ্লিষ্ট সম্ভাবনা গুণ করার পরে
আমরা 3 বছরের যে ক্যাশ ইনফ্লো পাই 15,000, 8,000 এবং 1,000, টোটালি 24,000 ক্যাশ ইনফ্লো। এটা এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো। এই এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লোকে আমরা সার্টেইন ক্যাশ ইনফ্লোয় রূপান্তর করব। এই সার্টেইনটি ক্যাশ ইনফ্লো নির্ণয়ের সূত্র আমরা আগেই বলেছি যে এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লোকে আমরা 1 + RADR দিয়ে ভাগ করি যদি, তাহলে আমরা সার্টেইনটি ক্যাশ ইনফ্লো পাবো। অর্থাৎ প্রকল্প এতে যেমন আমাদের ক্যাশ ইনফ্লো দেওয়া আছে, প্রকল্প বিরও সেই ধরনের সার্টেইনটি ক্যাশ ইনফ্লো আমরা নির্ণয় করতে পারবো। এক্ষেত্রে আমাদের এক্সপেক্টেড 24,000 ক্যাশ ইনফ্লোকে আমরা 1.104 দিয়ে ভাগ করলে আমরা সার্টেইনটি ক্যাশ ইনফ্লো পাবো 21,739। এখন আমাদের বি প্রকল্প এবং এ প্রকল্পের ক্যাশ ইনফ্লো যেটা নিশ্চিত সেটা হচ্ছে এ প্রকল্পের 20,000 প্রকারান্তে, বি প্রকল্পের সার্টেইনটি ক্যাশ ইনফ্লো হচ্ছে 21,739। অ্যান্ড কমেন্টে আমরা লিখব, সিন্স দি ক্যাশ ইনফ্লো অফ দি প্রজেক্ট বি ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ প্রজেক্ট এ, প্রজেক্ট বি শুড বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ যেহেতু সার্টেইনটি ক্যাশ ইনফ্লো প্রজেক্ট বির বেশি, সেহেতু স্বাভাবিকভাবেই আমরা প্রজেক্ট বিটা গ্রহণ করব এবং প্রজেক্ট এটা বর্জন করব। থ্যাংক ইউ অল, আজকে এই পর্যন্ত।